আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো অনেকদিন যাবত আমাদের ক্লাসগুলো দেওয়া হচ্ছে না, আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে। তো আজ থেকে আমাদের রেগুলার ক্লাসগুলো দেওয়া হবে তোমাদের। তো এখানে আমাদের তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারে আলোচনা করা হবে, মূলত কৃষি প্রশ্ন ব্যাংক সলভের। আমাদের তাপগতিবিদ্যা থেকে যে টাইপের প্রশ্নগুলো আসছে, যে প্রশ্নগুলো আসছে সবগুলো আমরা সলভ করবো উদ্ভাসের যে কৃষি প্রশ্ন ব্যাংক সেখান থেকে, ঠিক আছে? তো আশা করি তোমরা দেখবা এবং যে কোনো সমস্যা হলে আমাদের প্রবলেম সলভিং গ্রুপে সেটার প্রবলেমগুলো দিবা, ঠিক আছে? অবশ্যই প্রবলেম বেশি বেশি সলভ করতে হবে, এক্সামগুলো রেগুলার দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, দেখো আমরা প্রথম শুরু করি। দেখো আমাদের প্রথমে দেওয়া আছে, যে তোমাকে বলে দিয়েছে একটা প্রশ্ন, যদি দেখো এখানে আমরা জুম করে দেখাই তোমাদের। দেখো এখানে বলছে একটা ত্রুটিপূর্ণ দাগাঙ্কিত থার্মোমিটার স্বাভাবিক চাপে গলিত বরফে 5 ডিগ্রি এবং ফুটন্ত পানিতে 95 ডিগ্রি পাঠ দেয়। দেখো আমরা যে কোনো থার্মোমিটার যদি ব্যবহার করি, যে কোনো থার্মোমিটার, ঠিক আছে, যে কোনো থার্মোমিটারকে দুইটা পয়েন্ট থাকে, ঠিক আছে, দুইটা পয়েন্ট থাকে। একটা তোমার হচ্ছে বরফ বিন্দু, একটা কি আমরা যদি বরফ বিন্দু বলি যে পানি কত ডিগ্রি সেলসিয়াস বরফ হয়, আমরা 0 ডিগ্রি সেলসিয়াস স্কেলে। আবার একটা আছে তোমার স্টিম পয়েন্ট বা হচ্ছে বাষ্পবিন্দু, ঠিক আছে, একটা আছে আইস পয়েন্ট, থিটা আইস, একটা আছে থিটা স্টিম। এই দুইটা প্রত্যেকটা যে কোনো থার্মোমিটার, তোমার সেলসিয়াস বলো, ফারেনহাইট বলো অথবা কেলভিন বলো, যে কোনো থার্মোমিটার বলো, এখানে থাকে। তো একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার যেহেতু, তো আমরা সেলসিয়াসে কি জানি 5 ডিগ্রি বরফ বিন্দু, তাই না? আবার হচ্ছে তোমার ফুটন্ত পানি বা বাষ্প কখন 100 ডিগ্রি সেলসিয়াস। বাট দেখো এটা ভুল, এটা হচ্ছে একটা ত্রুটিপূর্ণ, মানে একটা ভুল তাপমাত্রা দিচ্ছে। যেখানে 0 ডিগ্রি হওয়ার কথা বাট দেখাচ্ছে কত, 5 ডিগ্রি। আবার যেখানে তোমার হচ্ছে 100 ডিগ্রি হওয়ার কথা, সেখানে দেখাচ্ছে কত, 95 ডিগ্রি। তার মানে এটা ভুল আছে। তো এটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ত্রুটি থাকার কারণে এটাকে ভুল তাপমাত্রা দিচ্ছে। তো এখানে বলছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটি সঠিক পাঠ দিবে। মানে এই থার্মোমিটারের সঠিক যে পাঠটা, সাপোজ মনে করলাম যে আমাদের যে মূল যে তাপ, একটা মনে কর ভালো থার্মোমিটার আছে, ভালো থার্মোমিটার, ঠিক আছে, এই ভালো থার্মোমিটারের টি তাপমাত্রা দিল এবং এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারেও সেই টি তাপমাত্রায় দিবে। একই তাপমাত্রা কখন দিবে এটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? একই তাপমাত্রা কখন দিবে, মানে আমাদের যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যখন যে তাপমাত্রা, মানে একটা ভালো যে তাপমাত্রা থার্মোমিটার, এখানে যে তাপমাত্রাটা, ওই সেম তাপমাত্রাটা এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে কখন প্রদর্শন করবে এটা আমাদের জানতে চাইছে, ঠিক আছে? তো আমরা যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে, যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে একটা সম্পর্ক অবশ্যই মাথায় রাখবো, সেটা সবসময় মাথায় রাখবো, সেটা হচ্ছে দেখো থিটাটা হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে? থিটাটা হচ্ছে আমাদের বের করাতে হবে যে তাপমাত্রা, ওই তাপমাত্রা থিটা মাইনাস হচ্ছে থিটা আইস। এটা যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে থিটা মাইনাস থিটা আইস ডিভাইড বাই থিটা স্টিমটা কি, স্টিমটা হচ্ছে তোমার বাষ্পবিন্দু বা যেখানে ফুটবে, স্টিম মাইনাস থিটা আইস। এই সম্পর্কটা যে কোনো ইয়ার ক্ষেত্রে কিন্তু ধ্রুব থাকবে, অর্থাৎ ঠিক আছে, দুইটা থার্মোমিটারের মধ্যে এই সম্পর্কটা কি থাকবে, ধ্রুব থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো ধ্রুব মানে কি? যদি আমরা এটা 1 ধরি, দেখো এটা হচ্ছে প্রথম থার্মোমিটার, এটা 1, এটা হচ্ছে 1, এটা প্রথম থার্মোমিটার, এটা 1, এটা 1। যদি আমরা দুইটা থার্মোমিটার নেই, তাহলে অবশ্যই ধ্রুব মানে কি এই অনুপাতটা সেম হবে। তাহলে এখানে হবে থিটা 2 মাইনাস থিটা 2 আইস, হ্যাঁ, এটা দ্বিতীয় থার্মোমিটারের ক্ষেত্রে। আবার থিটা 2 স্টিম, স্টিম মাইনাস থিটা 2 আইস। দেখছো এই সম্পর্কটা কি থাকবে, ফিক্স থাকবে। তো আমরা সেলসিয়াসের সাথে সম্পর্ক দেখো, বলছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা এবং ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এই থার্মোমিটারের সম্পর্ক স্থাপন করতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথমটা যদি আমাদের সেলসিয়াস স্কেলে সম্পর্ক দেই, দেখো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কি বলছে, যে তাপমাত্রা, ওই সেম তাপমাত্রাটা ত্রুটিপূর্ণতে কখন প্রদর্শন করবে। তাহলে তাপমাত্রা ধরে নিলাম আমরা থিটা, কি ধরে নিলাম, তাপমাত্রা ধরে নিলাম হচ্ছে থিটা। তাহলে সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু কত আমরা জানি, 0 তাই না, 0-তে। আবার হচ্ছে তোমার স্টিম কত, সেলসিয়াস স্কেলে আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটে, আবার -0। এবার এখানে আসো, আমরা কি সেম তাপমাত্রা প্রদর্শন করবে ত্রুটিতে, তাহলে সেম তাপমাত্রা, তাহলে এখানেও তাপমাত্রা থিটা হবে মাইনাস। তোমার দেখো ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু কত, 5 ডিগ্রিতে, তার মানে এখানে থিটা ইস কত হবে, 5 ডিভাইড বাই, এখানে দেখো তোমার হচ্ছে কি বলছে, বাষ্পবিন্দু কত, ফুটন্ত পানির 95, তাহলে এখানে 95 মাইনাস থিটা আইস কত, 5। এই সম্পর্ক থেকে আমার কি থিটার মানটা বের করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো মানটা কত আসছে, থিটা ডিভাইড বাই হচ্ছে 100 ইকুয়াল, দেখো এখানে আসছে থিটা -5 ডিভাইড বাই কত, 90। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, দেখো মানটা কত আসছে, আমরা যদি এখান থেকে দেখি 100 থিটা মাইনাস হচ্ছে 500 ইকুয়াল হচ্ছে 90 থিটা। তাহলে আমরা যদি একটু যোগ বিয়োগ করি, তাহলে কি 10 থিটা ইকুয়াল টু 500 হচ্ছে, তার মানে থিটা ইকুয়াল কত হবে, 500 ডিভাইড বাই হচ্ছে 10 ইকুয়াল কত, আলটিমেটলি 50। তার মানে 50 ডিগ্রি সেলসিয়াস এইটা তাপমাত্রাটা দুইটা স্কেলেই সেম দিবে, ঠিক আছে? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 50, এই তাপমাত্রাটা কি হবে,
দুইটা স্কেলে সেম হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে হয়, এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 50, ঠিক আছে। তাহলে যে কোনো দুইটা থার্মোমিটারের মধ্যে তুমি এই সম্পর্কটা মাথায় রাখবা যে থিটা মাইনাস থিটা ইস ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস থিটা ইস। এরপরে প্রশ্ন যদি আমরা দেখি, দেখো 2 নম্বর প্রশ্ন বলছে একটি সিস্টেমে গ্যাসের চাপ দেওয়া আছে, ঠিক আছে। এবার চাপকে স্থির রেখে 600 কিলো জুল তাপ শক্তি সরবরাহ করা হলো, একটা ইঞ্জিনের তাপ শক্তি তুমি দিলা। এবার এই প্রক্রিয়ায় সিস্টেমটির আয়তন 1.5 মিটার কিউব থেকে প্রসারিত হয়ে 2.0, দেখো আয়তন বাড়ছে, তার মানে কি ইঞ্জিন দ্বারা কাজ হচ্ছে। সিস্টেমটির অন্তস্থ শক্তির পরিবর্তন কত? আচ্ছা, তো আমরা একটা সূত্র জানি, তাই না? প্রথম সূত্রটা কি জানি? ডেল কিউ ইকুয়াল কি হবে? ডেল ইউ প্লাস হচ্ছে ডেল ডাব্লিউ। তাহলে আমাদের ডেল কিউটা কি? যতটুকু তুমি তাপ শক্তি দিচ্ছ, দেখো 600 কিলো জুল দেওয়া আছে। আচ্ছা, কাজের মান বের করতে পারবো না? দেখো এই যে আয়তন দেওয়া আছে, আয়তন পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা আয়তনের কাজের সূত্র কি জানি? পি ডেল ভি জানি না? দেখো ডি ডাব্লিউ এর সমান সমান কত বলতো? পি ডিভি না? এখান থেকে কিন্তু কাজের মানটা পাবো না, কাজের মানটা পাবো। তাহলে এখানে সবগুলা বসাই দিলে কিন্তু আলটিমেটলি আমরা ডি এর মানটা পেয়ে যাব কি থেকে বলতো? ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ, এই সূত্র অ্যাপ্লাই করে পেয়ে যাব। তাহলে ডি ডাব্লিউ সমান কি? পি ডেল ভি। দেখো প্রেসারের মান তোমার কিন্তু দেওয়া আছে, প্রেসারের মান কত দেওয়া আছে? 1.012। তাহলে আমরা এই ভ্যালুটা বসাই দিই। দেখো প্রেসারের মান আমার কত দেওয়া আছে? মানগুলো এখানে আমরা বসাই দিই 1.0 ইন্টু 10⁵, 1.0 ইন্টু 10⁵ গুণন, দেখো পরিবর্তন, তার মানে 2.0 থেকে 0.5 থেকে 1.5 বাদ, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কত? 0.5 ইন্টু 1, তার মানে 0.5 ইন্টু 10⁵। যদি আমরা 5 দিয়ে লিখি তাহলে কি হবে? একটা পাওয়ার কমে যাবে, 10⁴ জুল, ঠিক আছে। তাহলে এবার তুমি বিয়োগ করে দাও, দুইটা থেকে বিয়োগ করো, দেখো 6 ইন্টু 10⁵, আর এখানে কত? 5 ইন্টু 10⁵। তাহলে এখান থেকে যদি আলটিমেটলি বিয়োগ করলে 5500 কিলো জুল হয়। এখানে আলটিমেটলি দেখো এরকম মানটা থাকে। তো আমরা যদি দেখো এই যে 6, মনে করো 6 থেকে বাদলাম, 6 ইন্টু 10⁵, বিয়োগ করতে হলে পাওয়ারটা সেম হইতে হবে, তার মানে 0.5 গুণন 10⁵, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 5.5 না? 5.5 ইন্টু 10⁵ হচ্ছে, তাই না? তো এটা দেখে আলটিমেটলি কনভার্ট করলে তুমি কিন্তু এই যে 550 কিলো জুল পাবা, 550 কিলো জুল পাবা। তো এরকম আসবে, দেখো 550 গুণন 10⁵ জুল, 10⁵ মানে কত? কিলো। তাহলে 550 কিলো জুল কিন্তু অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে এই টাইপের প্রশ্নগুলো সলভ করবা। তো কাজের মানটা আগে বের করে নেবা, ঠিক আছে। যে ক্লুগুলো দেওয়া আছে ওগুলোর সাথে কাজের মানটা বের করে নেবা। তো এরপরের প্রশ্নগুলো যদি আমরা দেখি, দেখো কর্ণ ইঞ্জিনের এন্ট্রপির পরিমাণ কত? তো আমরা সবাই জানি কর্ণ ইঞ্জিনের এন্ট্রপির মানটা কি? পরিবর্তনটা কি থাকে? ধ্রুব থাকে। ধ্রুব মানে কি? পরিবর্তনটা কিন্তু মানে এন্ট্রপি মানটা ধ্রুব থাকে, মানে চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে ডিএস এই মানটা কত? 0, পরিবর্তন 0। যদি মান ধ্রুব থাকে তাহলে পরিবর্তন কত? 0 না? কারণ মানে কি কোনো কনস্ট্যান্ট রাশিকে ডিফারেন্সিয়েট করলে মান কত হয়? 0 থাকে না? দেখো এই যে আমরা জানি কি ডেল বাই ডেল টি ইন্টু সি, এটা অ্যান্সার কত হয়ে যাবে? 0 না? কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি মানটা 0। তো যেহেতু কর্ণ ইঞ্জিনে এন্ট্রপির মানটা কি থাকে? ধ্রুব থাকে, বুঝতে পারলো? এটা মাথায় রাখবা। 1 কাপ পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রিতে নামানো হলো, ফারেনহাইট স্কেলের পরিবর্তন কত হবে? দেখো পরিবর্তন তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। তো পরিবর্তনের ক্ষেত্রে সূত্রটা সবসময় মাথায় রাখবা। দেখো আমরা সেলসিয়াস স্কেলের সম্পর্ক থেকে কি জানি? স্কেলের যে সম্পর্ক থাকে সেটা আমরা সবাই জানি যে C/5 ইকুয়াল F মাইনাস 32 ডিভাইড বাই হচ্ছে কত বলতো? 9 ইকুয়াল হচ্ছে কে ডিভাইড বাই 5, ঠিক আছে। তো এখানেও কিন্তু দেখো আমরা যদি সেলসিয়াস এটার মধ্যে পরিবর্তন দেখে, তাহলে এখানে ডেল সি ডিভাইড বাই 5 ইকুয়াল কিন্তু আলটিমেটলি ডেল এফ ডিভাইড বাই 9, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক, পরিবর্তন। যদি তোমাকে পরিবর্তন বলে, কি বলে? যদি পরিবর্তন কত এটা বলে। আর দেখো এই যে ডেল সি বাই 5 ইকুয়াল হচ্ছে ডেল কে ডিভাইড বাই 5, তার মানে আমরা জানি কি যে সেলসিয়াস স্কেলের পরিবর্তন এবং কেলভিন স্কেলের পরিবর্তন সেম। পরিবর্তন বলতে কি? দেখো এখানে আমার ছিল 100 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা কমে কত হলো? 90 ডিগ্রি সেলসিয়াস, তার মানে পরিবর্তন কত? ডেল সি, এটা মানে আলটিমেটলি 10 ডিগ্রি সেলসিয়াস না? সেম ভাবে যদি কেলভিনে বলো তাহলে কিন্তু এখানে কত? 373 থেকে আমাদের এখানে চলে আসার 10 কম, তার মানে কত? 363-তে চলে আসে। দেখো ডেল কে সমান কিন্তু আলটিমেটলি 10 কেলভিন, তার মানে পরিবর্তনটা কিন্তু সেম থাকে, পরিবর্তনটা সেম থাকে সেলসিয়াস এবং কেলভিনে, বাট ফারেনহাইটে আর সেলসিয়াসের মধ্যে কিন্তু সেম থাকে না। তো পরিবর্তন বললে এই সূত্র অ্যাপ্লাই করব, আর যদি ট্রান্সফর্ম বলে যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে ট্রান্সফর্ম করো ডিরেক্ট, তাহলে এই সূত্রগুলো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা পরিবর্তন যেহেতু বের করতে বলছি, পরিবর্তনটা বের করি। তো আমরা কি দেখলাম যে ডেল সি
ডেল সি ডিভাইড বাই ডেল 5, তাই না? এখান থেকে যে সূত্র দেখো ডেল সি বাই 5 ইকুয়াল টু ডেল এফ বাই 9। তো ভ্যালুগুলো বসায় দাও, ডেল এফ এর মান বের করতে হবে। তাহলে এখানে পরিবর্তন বের করতে হবে। দেখো 100 থেকে 35 এ গেছে, তার মানে কত? 65। 65 বাই 5, তাহলে এটা ভাগ করে দিবা। 65 বাই 5 কত? 13, তাই না? 65 বাই 5 কত? 13। 13 গুণ 9 গুণ করলে 3 নং 27 আর এই যে 11, তাহলে 117 হয়ে গেল। ঠিক আছে, তো ইজিলি কিন্তু করা যায়, ইজিলি করা যায়। 65 বাই হচ্ছে 5, 5 তেরং কত? 65, 13 গুণ 9, 3 নং 27, 27 এর 2, 27 এর 7, হাত থেকে 2, 9 কে 9 আর 1 11, 117। ঠিক আছে, ইজিলি হ্যান্ড ক্যালকুলেশন করা যায়। তারপর দেখো একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, আবারও ত্রুটিপূর্ণ বলছে। তো ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওই যে সম্পর্ক থিটা ইস মাইনাস থিটা, এই সম্পর্ক থেকে করে দিবা। ঠিক আছে, আর কিছু লাগবে না, ওই সম্পর্ক থেকে করে দিলে এইটা প্রশ্নগুলো তুমি ইজিলি সলভ করতে পারবা। তাহলে দেখো আমাদের বলছে কি, এটা ত্রুটির মতো থার্মোমিটারের বরফ বিন্দু দেওয়া আছে 5 ডিগ্রি সেলসিয়াস, স্টিম বিন্দু দেওয়া আছে 99 ডিগ্রি সেলসিয়াস। যখন এই থার্মোমিটারে 52 ডিগ্রি প্রদর্শন করে তখন ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত? তার মানে এবার আমাদের এই স্কেলের থিটা দেওয়া আছে। ঠিক আছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের থিটা দেওয়া আছে, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা মানে এফ এর মানটা বের করতে হবে। তো এখানেও আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটার এবং ফারেনহাইট সম্পর্কটা স্থাপন করব। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর আমরা এই যে এই সাইডে দিচ্ছি। ঠিক আছে, দেখো কিভাবে অ্যান্সারটা বের করতে হয়, খুবই ইজি প্রসেস। দেখো আমরা কি ত্রুটিপূর্ণ কি দিলাম? থিটা দিলাম, তাই না? তাহলে থিটা মাইনাস থিটা আইস ডিভাইড বাই থিটা স্টিম, আমরা এস দিয়ে প্রকাশ করলাম স্টিম, এই হবে এখানে মাইনাস থিটা এস। ঠিক আছে, কি বলছে? ফারেনহাইটের সম্পর্ক, তার ফারেনহাইটে কি হয় আমরা জানি, তাপমাত্রাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, মাইনাস থিটা আইস হচ্ছে 32 ডিভাইড বাই স্টিম হচ্ছে কত? 212 মাইনাস 32। সম্পর্ক স্থাপন করা কিন্তু কমপ্লিট। এবার খালি জাস্ট মানগুলো বসাই দিতে হবে, তাহলে আমরা মানব। থিটার মান কিন্তু দেওয়া আছে, কত ডিগ্রি প্রদর্শন করবে? বলছে 52 ডিগ্রি প্রদর্শন করবে, 52 ডিগ্রি প্রদর্শন করবে। তার মানে এখানে 52 ডিগ্রি প্রদর্শন করলো, মাইনাস আইসের মান কত দেওয়া আছে বলো তো? 5 দেওয়া আছে, ডিভাইড বাই তোমার এখানে কত দেওয়া আছে? স্টিম দেওয়া আছে 99 মাইনাস হচ্ছে 5, আর এখানে আমরা এফ মাইনাস 32 জানি, এফ এর মানটা বের করতে হবে, ডিভাইড বাই এখানে কত হয় বলো তো? 180 হয়, তাই না? তো এবার করতে হবে আমাদের ক্যালকুলেশন, এবার করতে হবে জাস্ট ক্যালকুলেশন করে মানটা পেয়ে যাবো। ঠিক আছে, তো আমরা যদি এখানে একটু তোমাদের ভ্যালুগুলো দেখাই, তাহলে দেখো এখানে তোমার চলে আসবে হচ্ছে এফ মাইনাস 32, তাহলে উপরে থাকছে কত? উপরে থাকছে তোমার হচ্ছে 47 আর নিচে থাকছে হচ্ছে 94 ইকুয়াল হচ্ছে এফ মাইনাস 32 ডিভাইড বাই হচ্ছে 180। ঠিক আছে, তাহলে দেখো এই যে 47 আর এটা দিয়ে ভাগ করলে কিন্তু 2 দিয়ে কাটে। ঠিক আছে, এটা দেখো এটা দিয়ে এটা কাটলে কত হয়? 2 থাকে, তার মানে হাফ থাকলে এই পাশে, তাহলে এটা দিয়ে এটা 180, তারপর এটা দিয়ে 2 গুণ করলে 2 কাটাকাটি করলে একটা মান তুমি পাবা। এটা ইজিলি করা যাবে, দেখো অত সময় লাগবে না। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো এখানে 180 চলে আসছে, আর 180 সাথে তোমার যোগ হবে হচ্ছে 2 দিয়ে গুণ করলে কত হয়? 64 না? তার সাথে কিন্তু 64 যোগ হয়ে যাবে, 64 যোগ আর 2f আছে, তার মানে 2 দিয়ে ভাগ হয়ে যাবে f এর মান এখানে। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কিন্তু 2 এর মানটা পেয়ে যাব। দেখো যোগ করলে 200, এটা কত? 180 আর এখানে 244 ভাগ 2, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 122 অ্যান্সার চলে আসে। দেখো 122 ডিগ্রি ফারেনহাইট। তো এইভাবে কিন্তু ইজিলি আমরা করতে পারবো। জাস্ট আমাদের এই সম্পর্কটা মাথায় রাখতে হবে যে দুইটা স্কেল দেওয়া থাকলে তাদের মধ্যে সম্পর্ক কিভাবে স্থাপন করতে হয়। থিটা মাইনাস থিটা ইস ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস থিটা ইস, যে কোনো স্কেলের মধ্যে এটা ত্রুটিপূর্ণ, এটা ফারেনহাইট। আমাকে সেলসিয়াস বলে আমরা কি লিখতাম? সি মাইনাস 0 ডিভাইড বাই 100 মাইনাস 0, ব্যাস। ক্যালভিন বলে কি? কে মাইনাস 0, কে মাইনাস 273 ডিভাইড বাই 373 মাইনাস 273। ঠিক আছে, ইজিলি এগুলো করা যায়। এগুলো ট্রান্সফর্মগুলো অবশ্যই মাথায় রাখবে। এখান থেকে দেখো প্রশ্ন কিন্তু আসছে, তাই না? এগ্রি গুচ্ছে 20 21 আসছে, 22 23 আসছে, তো গুরুত্বপূর্ণ। এরপর দেখো একটি গাড়িতে চলতে থাকলে এটা কমন প্রশ্ন, এটা কনফিউজিংও, এটা একটা কমন প্রশ্ন প্লাস কনফিউজিংও। ঠিক আছে, তো এখানে উত্তর কিন্তু দুইটা হয়। এটার উত্তর তোমার দুইটা হয়, এটা হচ্ছে ধ্রুব আয়তন, এটা হচ্ছে ধ্রুব আয়তন এবং হচ্ছে ধ্রুব তাপ, এই দুইটাই কিন্তু অ্যান্সার হয়। ঠিক আছে, আমরা জানি কি টায়ারের মধ্যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াও থাকে, আবার হচ্ছে তোমার হচ্ছে সম আয়তন, দুইটা প্রক্রিয়ায় থাকে। তো এটা হচ্ছে এখানে অ্যান্সার দেওয়া আছে ধ্রুব আয়তন। তো এটা দেখো রুদ্ধতাপীয় কেন? কারণ তাপমাত্রা কিন্তু বাইরে বেরোতে পারে না, আমার ভিতর বাইরে থেকে তাপ কিন্তু যাইতে পারে না। ঠিক আছে, এরকম একটা। তো ধ্রুব আয়তন ধরা হয় কারণ আয়তনটা ফিক্স থাকে টায়ারের পার্ট, তারের চাকা তো ব্লাস্ট মারে না, যতক্ষণ না ব্লাস্ট করে তখন কি ধ্রুব আয়তন থাকে। তো এটা ধ্রুব আয়তন বলাই উত্তম।
অর্থাৎ একটি পদার্থে তাপ প্রয়োগ করার পর তাপমাত্রা পরিবর্তন হয় নাই, তুমি তাপ দিচ্ছ, ঠিক আছে, একটা পদার্থকে তুমি কি করছো, তাপ দিচ্ছ। তো তাপ দেওয়ার ফলে কি এক সময় দেখবা যে তাপমাত্রা বাড়ছে পাত্রে, ঠিক আছে। তো আমরা পানির ক্ষেত্রে যদি বলি 0 ডিগ্রিতে তাপমাত্রা দিল, 100 ডিগ্রি সেলসিয়াস যখন পৌঁছাবে তখন কি করবে, পানি ফুটতে শুরু করবে, কি করবে, পানি ফুটে, ঠিক আছে, পানি ফুটে। তো ফুটতেছে, তাপ তুমি দিয়ে যাচ্ছ, পানি দেখবো ফুটতেছে ফুটতেছে ফুটতে ফুটতে দেখবা বাষ্পে রূপান্তর হয়ে গেছে, পাত্র থেকে পানি শুকিয়ে গেছে, কিন্তু তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে আছে, বাট মাঝখানে কি হলো, সে ফুটতে ফুটতে বাষ্পে কনভার্ট হয়ে গেল। তো এই ঘটনাকে বলা হয় কি, অবস্থার পরিবর্তন বা দশা পরিবর্তন, ঠিক আছে, এটাকে বলা হয় কি দশা পরিবর্তন। এটাকে, এই তাপকে বলা হয় হচ্ছে সুপ্ত তাপ, এই তাপকে বলা হয় কি সুপ্ত তাপ, এবং এই যে ঘটনা এটাকে বলা হয় দশা পরিবর্তন, ঠিক আছে। তাহলে যখন তুমি তাপ দিচ্ছ বাট তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে তাপমাত্রাটা চেঞ্জ হচ্ছে না, 100 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াসে আছে, বাট তুমি তাপ সরবরাহ করছো, ঠিক আছে। তো এরকম ঘটনা ঘটলে দেখবে যে দশা পরিবর্তন হচ্ছে, মানে এক অবস্থান থেকে আরেক অবস্থানে চলে আসছে। 100 ডিগ্রিতে পৌঁছালে কি হয়, পানি তরল থেকে বাষ্পে রূপান্তর হয়, ঠিক আছে। তো এই প্রসেসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করি, এটা তোমরা সবাই জানো। তো দেখো, গৃহীত তাপ প্রয়োগ করার পরে আমরা 8 নম্বরে চলে আসছি। গৃহীত তাপ ও বর্জিত তাপ যথাক্রমে H1 হচ্ছে গৃহীত তাপ এবং H2 হচ্ছে বর্জিত তাপ। তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত? তো আমরা এটার সমান জানি হচ্ছে তোমার সবসময় মাথায় রাখবা যে গৃহীত তাপ মাইনাস হচ্ছে বর্জিত তাপ ডিভাইড বাই গৃহীত তাপ গুণন হচ্ছে 100%, ঠিক আছে। তাহলে এবার হিসাব করো, তাহলে অ্যান্সার কত চলে আসছে, তুমি দেখতে পাচ্ছ এটা সমান সমান H1 একবার কাটে, তাহলে 1 মাইনাস H2 বাই হচ্ছে H1, হ্যাঁ, গুণন হচ্ছে 100%। তো এটা হচ্ছে আমাদের কি কর্মদক্ষতা। এটা একটি রেফ্রিজারেটরের শীতল, এই রেফ্রিজারেটরের ক্ষেত্রে যাকে সিওপি বা কার্য সম্পাদক সহগ, এটা কিন্তু আবার উল্টা, এটা হচ্ছে উল্টা। তাহলে এটা কি, যেই তাপটা গ্রহণ করছে এবং এদের তাপ আধারের মধ্যে শক্তি বর্জন করছে, এদের পার্থক্য দেখো, বর্জনকৃত শক্তি কিন্তু বেশি, কারণ আমরা জানি কি, এই যে একটা তুমি ফ্রিজের ভিতর জিনিস রাখছো, তাই না, এই কি করছে, ফ্রিজটা কি করছে, কম্প্রেসার মানে তাপ কিন্তু শোষণ করছে, তাপ শোষণ করে নিচ্ছে পরিবেশ থেকে, ঠিক আছে, তাপ ছেড়ে দিচ্ছে, ভিতরে ঠান্ডা রাখছে, তাপ ছেড়ে দিচ্ছে, শোষণ প্রক্রিয়া আছে, তাই না। তো অবশ্যই এখানে কি বর্জিত তাপের মানটা বেশি থাকবে, তাহলে উপরে কি হবে, উপরে হচ্ছে তুমি সবসময় কি দেবা, গৃহীত তাপ দিবা, আর নিচে কি দুইটার পার্থক্য, ঠিক আছে। তাহলে এই যে তোমার হচ্ছে কার্য সম্পাদন শকটা পেয়ে যাবা তো ইজিলি, ঠিক আছে। তাহলে সিওপি এটা সমান তোমার হচ্ছে কি Q1 ডিভাইড বাই Q2 মাইনাস Q1, Q2 বড় যে এজন্য Q2 মাইনাস Q1 করা হয়, ঠিক আছে। ওকে, বড়টা থেকে ছোটটা বাদ দিবা। এরপর আমরা যদি 10 নম্বর প্রশ্নে আসি, তো এখানে দেখবা বলছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে, দেখো এই আমরা 10 নম্বরটা পড়তেছি। তো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, স্বাভাবিক তাপমাত্রা কত মনে রাখতে হবে, স্বাভাবিক চাপ কত, 1.01 × 10⁵। কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব আয়তনে সংনমিত করে আয়তন অর্ধেক করা হলে চূড়ান্ত তাপ কত? তার মানে এখানে আয়তন এবং হচ্ছে তোমার প্রেসারের মধ্যে সম্পর্ক। তো আমরা আয়তনের প্রেসারের মধ্যে সম্পর্ক কি জানি, P1 V1 = কত, P2 V2, তাই না। আবার আমরা জানি কি P সমাধিক 1/V। তার মানে বুঝতে পারছো যে আয়তন দ্বিগুণ হয় তাহলে প্রেসার হবে অর্ধেক। ব্যস্তানুপাতিক মানে কি, তুমি দ্বিগুণ করছো আর একটা সম্পর্ক কি হবে, অর্ধেক হবে। তুমি 3 গুণ করছো তার মানে ওটা কি হবে 1/3, এরকম অংশ হবে, ঠিক আছে। তো আমরা কি দেখলাম যে আয়তন অর্ধেক করা হলো, দেখো আয়তন অর্ধেক, আয়তন কি করলাম অর্ধেক, তাহলে অর্ধেকের উল্টা কি 2 না, তাহলে আয়তন যদি অর্ধেক হয়ে যায় চাপ কয় গুণ, চাপ কিন্তু 2 গুণ হয়ে যাবে, চাপ হয়ে যাবে কয় গুণ, 2 গুণ হয়ে যায়। তার মানে P2, এই P2 হয়ে যাবে হচ্ছে 2P1। কেন, কারণ এটা হচ্ছে ব্যস্তানুপাতিক ধর্ম, একটা বাড়লে আর একটা কমবে, ঠিক আছে। একটা যদি অর্ধেক হয় তাহলে একটা হবে কি দ্বিগুণ, বা একটা যদি দ্বিগুণ হয় আরেকটা হবে কি অর্ধেক। তাহলে আমরা জানি কি যে স্বাভাবিক যে চাপ সেটা কত, স্বাভাবিক চাপ P2 এটা সমান, দেখো স্বাভাবিক চাপ হচ্ছে 1.01 গুণন হচ্ছে 10⁵ প্যাসকেল, তাই না। তো এবার হিসাব করে দেখো, তাহলে 2.02 গুণন 10⁵, এটা হচ্ছে অ্যান্সার। তো এটা অপশন কই দেওয়া আছে, 10⁵, দেখো ডি নাম্বার অপশন দেওয়া আছে, তো ডি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। তো এরপরে যদি আমরা দেখি 11 নাম্বারটা, দেখো বলছে 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার উচ্চতা থেকে পড়ে তাপে রূপান্তরিত হলে তাপের পরিমাণ কত হবে। তো এখানে শক্তি যে ট্রান্সফর্ম সেটা তোমাকে দেখতে হবে। তো আমরা জানি কি শক্তি কখনো নষ্ট হয় না, শক্তি কি হয়, যদি শক্তি সমপরিমাণ শক্তি যদি নষ্ট না হয় তাহলে সেই শক্তিটা কি হয়, একটা শক্তি থেকে আরেকটা শক্তি রূপান্তর হয়, একটা শক্তি থেকে আরেকটা শক্তি রূপান্তর হয়। তো ঠিক তেমনি যেহেতু এটা উপর থেকে পড়ছে, তো এটা কি করবে, বিভব শক্তিটা, এর যে বিভব শক্তি, এই বিভব শক্তি এটা আমাদের কি হবে, এটা হচ্ছে তাপ শক্তিতে রূপান্তর হবে, এটা কি হবে, তাপ শক্তিতে কনভার্ট হবে। তার মানে এই ইপি এটা সমান কি হয়ে যাবে, এটা সমান হচ্ছে তোমার কিউ, এই কিউ সমান আবার কত, কিউ সমান হচ্ছে এম এস
ডেল থিটা, ঠিক আছে, এম এস ডেল থিটা। তো এটা মাথায় রাখবা। তার মানে আমাদের যখন তোমাকে অনেক সময় বলবে যে তাপমাত্রার পরিবর্তন কত, তখন এই যে কিউ সমান এম এস ডেল থিটা বসাতে হবে, ঠিক আছে। আর এখানে তোমাকে বলছে ডিরেক্ট তাপে রূপান্তর হচ্ছে, তার মানে ইপি সমান কিউ, তাহলে ইপির মানটা বের করলে কিউ এর মানটা পেয়ে যাবে। তার মানে কিউ সমান হচ্ছে আলটিমেটলি তোমার হচ্ছে ইপির মান কত, এম জি এইচ না, এটা বসাইলে হয়ে যাবে। তো এখানে এম এর মান কত 3 দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে 9.8, আর এখানে তোমরা 3 দুগুণে 6, 6 গুণন এখানে তোমার হচ্ছে কত, তাহলে 3 গুণন 2 গুণন হচ্ছে 9.8, তাহলে 6 নং 54, 6 এটা 48, তাহলে এখানে হিসাব করে বের করে আবার এখানে তোমার হচ্ছে কি বলছে ক্যালোরিতে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে আবার তোমার 4.18 দিয়ে ভাগ করতে, তাহলে আমরা এটা যদি গুণ করে দেখো 6 গুণন 9.8, 6 নং কত হয় 54, আচ্ছা 54 যোগ দেখো 6 আটা কত 48 না, তাহলে 4.8 যোগ হবে, তার মানে এখানে তুমি কত পাচ্ছ 58.8, এটাকে আবার 4.18 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দেখো কাছাকাছি মান আসলে 14 সামথিং এটাই আসে, তাহলে 14.01 এটা হচ্ছে উত্তর। তো এটা হচ্ছে আমাদের অপশন দেওয়া আছে কত ক্যালোরিতে, এই যেটা। তো যখন জুল থেকে ক্যালোরি বলবে তখন তুমি কি 4.18 বা 4.2 দিয়ে ভাগ করো, 4.2 দিয়ে ভাগ করলে হবে। এরপর দেখো কর্ণ ইঞ্জিনের তৃতীয় পর্যায়ে কোনটি সঠিক, কর্ণ ইঞ্জিনের তৃতীয় পর্যায়ে, তো তৃতীয় পর্যায়ে কোনটা যদি আমরা একটা চিত্র আঁকাই তোমাদের কাছে তাহলে বেশি ভালো বুঝবা। তো কর্ণ ইঞ্জিন এটা হচ্ছে একটা গ্রাফ, ঠিক আছে। প্রথমে দেখো এরকম হয়, এরকম, তো প্রথমবার কি হয় তাপটা কিন্তু তুমি দিলা, তাই না, প্রথমবার তাপ দিলে তারপর আয়তন বৃদ্ধি পাবে, তারপর আবার কি হয় তাপটা কিন্তু কমে যায়, তাপটা কি হয় তাপটা কিন্তু কমে যায়, তাহলে প্রথমে তাপ হয় গৃহীত, এরপর হয় কি তাপ বর্জিত, এরপর তাপ কি বর্জিত। তাহলে প্রথমবার তুমি দিলা এইটা, এটা হচ্ছে তোমার কিউ ওয়ান, এটা হচ্ছে কি কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু, তাহলে এখানে হচ্ছে গৃহীত এবং এখানে কি হচ্ছে বর্জিত, তারপর এটা তোমার এদিকে চলে আসে, তারপর এটা আবার কি এদিকে চলে আসে, ঠিক আছে। এইভাবে কিন্তু চক্রাকারে ঘুরতে থাকে। তো এখানে আবার আয়তন একবার কমবে একবার বাড়বে, তো এই ঘটনাগুলো কিন্তু ঘটে, তাহলে এখানে কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখি তাপ কি হবে, তাপ বর্জিত হবে, তাপ হবে বর্জিত, আর এখানে কিন্তু তাপ ইয়ে হবে, ঠিক আছে। দেখো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই প্রশ্নটা ভুল আছে, প্রশ্নটা দেওয়া আছে ভুল, ঠিক আছে, প্রশ্নটা ভুল দেওয়া আছে। তো এখানে আমরা প্রশ্নটা একটু দেখা, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে রুদ্ধতাপে প্রক্রিয়ায় প্রসারিত করা হলে আয়তন দ্বিগুণ করা হলো, আয়তন দ্বিগুণ করা হলো, চূড়ান্ত তাপমাত্রা এত হলে গামার মানটা কত। তো দেখো প্রশ্ন হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া প্রসারিত করায় তাপমাত্রা বেড়েছে, কিন্তু রুদ্ধতাপ প্রসারের তাপমাত্রা হ্রাস পাবে, এখানে তথ্য ভুল দেওয়া আছে, যার কারণে প্রশ্নের অ্যান্সারটা নাই। এবার দেখো আমরা যদি দেখি 14 নম্বরটা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে কত এন্ট্রপি পরিবর্তন হবে। দেখো তো এখানে তাপমাত্রা কি পরিবর্তন হয়েছে, হয় নাই, এখানে ছিল 100, এখানেও ছিল 100, তো এরকম যদি হয় তাহলে কি সুপ্ত তাপ ব্যবহার করতে হবে। তো এই যে সুপ্ত তাপ হচ্ছে এই যে এলভি, ঠিক আছে, এলভিটা কি বাষ্প সুপ্ত তাপ, ঠিক আছে, বাষ্পীভবনের জন্য সুপ্ত তাপ, তো এই সুপ্ত তাপটা কিন্তু আমাদের লাগবে। তো প্রথমে কি আমরা ডিএস বা ডেলএস এটা সম্পর্কে কি জানি, আসসালামু আলাইকুম, এই যে কেন ফেলছে চেক করছে কেন, ঠিক আছে। দেখো আমরা ডিএস বা হচ্ছে আমরা কি এন্ট্রপি পরিবর্তন এটা সমান কি জানি, এটা সমান হচ্ছে আমাদের কিউ ডিভাইড বাই হচ্ছে টি, ঠিক আছে, কিউ ডিভাইড বাই টি। তো কিউটা কি, কিউটা হচ্ছে তাপ, তো এই তাপটা অনেকভাবে হতে পারে। তো আমরা কিউ এর সূত্র কি জানি, যদি আমাকে ডেল থিটা তাপমাত্রা যদি চেঞ্জ হয়, দেখো থিটা 1 থেকে তোমার কি তাপমাত্রা থিটা 2 গেছে, তখন আমরা কিউ সমান কি লিখি, কিউ সমান লিখি হচ্ছে এম এস
ডেল থিটা মানে বুঝে তো থিটা 2 মাইনাস থিটা 1। আবার তোমার এখানে তাপমাত্রা তো চেঞ্জ হয় নাই, হয়েছে দেখো 100 থেকে 100 গেছে তাই না, তো তাপমাত্রা যখন চেঞ্জ হয় নাই তখন কিন্তু কিউটা কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট। তো এখানে আমরা কিছু জিনিস তোমাদের আগে ইয়া করি, এখানে কিন্তু অনেকভাবে প্রশ্ন আসে। দেখো যখন তোমাকে বলবে যে 0 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প, 100 ডিগ্রি সেলসিয়াস কি হলো বাষ্প, তাহলে দেখো প্রথমে ছিল কি পানি, এরপরে কি 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্প বলছে, তাহলে দুইটা ঘটনা এখানে ঘটবে। যাক প্রথম ঘটনা কি, যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইছে তাই না, তো এখানে তোমার একটা আলাদা কিউ দরকার, এখানে একটা আলাদা কিউ1 হবে, তো এখানে কিউ1 কি হবে এম এস থিটা 2 মাইনাস থিটা 1, ঠিক আছে কিউ1। এবার তোমার কি হলো, পানি থেকে বাষ্প হলো না, পানি থেকে বাষ্প, পানি থেকে বাষ্প, তো বাষ্প কখন হয় জানো, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে রূপান্তর হয়, তখন কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয় না, তখন এটা কি হয়, এটা হচ্ছে তোমার সুপ্ত তাপ, এটা কি হয় সুপ্ত তাপ, এটা কি হয় সুপ্ত তাপ। তার মানে এখানে আরেকটা ঘটনা ঘটছে, এখানে আরেকটা ঘটনা ঘটছে, যার কারণে কি সুপ্ত তাপের কারণে এখানে কিছু তাপ পরিবর্তন হবে। তাহলে দেখো পানি থেকে বাষ্প, কখন পানি থেকে বাষ্প যাবে, যখন তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, বাষ্পের তাপমাত্রা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসই থাকে, কারণ আমরা কি বলছিলাম দশা পরিবর্তন হলে তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। তার মানে পানি যখন 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় গেল তখন কি বাষ্পে রূপান্তর হলো, তাহলে এখানে ডেল টি এটা কি ডেল টিটা জিরো না, তাপমাত্রা কোনো চেঞ্জ হয় না, তাহলে এখানে কিউ কি হবে, এখানে সুপ্ত তাপের জন্য তাপমাত্রা নির্ণয় করতে সেটা হবে তোমার এম এল ভি। এই এলভিটা কি, এলভি হচ্ছে বাষ্পীভবনের সুপ্ততাপ, বাষ্পীভবনের সুপ্ততাপ, ঠিক আছে। তো এই জিনিসটা বুঝলেই মোটামুটি হবে। তো এলভি এর মানটা তোমাদের একটু বলে দিই, এলভি 2.26 ইন্টু 10⁶, এটা হচ্ছে বাষ্পীভবন, এটা কি যখন বাষ্প রূপান্তর হবে, ঠিক আছে। এবার মনে করো বরফ বললো, এবার কি বললো বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস বরফ, তো বরফ দেখো তাপমাত্রা চেঞ্জ হয়েছে, তাপমাত্রা চেঞ্জ হয়, তাহলে বরফে রূপান্তর হয়েছে, পানি থেকে বরফ, পানি থেকে বরফ, তার মানে কি দশা পরিবর্তন, তাহলে দশা পরিবর্তন হলে আবার কি কিউ সমান কি হবে এম এল এফ, এটা হচ্ছে বরফ গলনের সুপ্ততাপ, এটা কি বরফ গলনের সুপ্ততাপ, মানে 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে কনভার্ট হয়েছে, তাহলে কি হবে এম এল এফ, এম এল এফ, ঠিক আছে। এটা তাপমাত্রা, এল এফ এর মান কত, এল এফ এর মান হচ্ছে 3.36 ইন্টু 10⁵, 36 ইন্টু 10⁵ জুল পার কেজি, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মনে রাখো, ঠিক আছে। তাহলে এখানে তোমার টোটাল যে তাপ, তখন এই যে এই ঘটনার ক্ষেত্রে এই দুটা যোগ হবে, ঠিক আছে। টোটাল কিউ সমান কত হবে, কিউ1 প্লাস হচ্ছে কিউ2, তাহলে ডেল এস সমান কি হবে, ডেল এস সমান হচ্ছে কিন্তু টোটাল কিউ ডিভাইড বাই যে টি, আর টিটা কিন্তু কত বলো তো, টিটা কিন্তু এই যে 0 থেকে 100 গেছে না, এই হিসাবে কিন্তু করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু দুইটা ঘটনা ঘটবে, আচ্ছা এখানে আলাদা আলাদাভাবে বের করতে হবে, এটা আলাদাভাবে বের করতে হবে, এখানে আলাদাভাবে বের করতে হবে। দেখো এই ঘটনার ক্ষেত্রে তোমার ডিএস এটা সমান হচ্ছে dq1 বাই টি প্লাস এম এল ভি ডিভাইড বাই টি। তো এখানে টিটা কি হবে, 0 থেকে 100 গেছে, আর এখানে কি হবে 100 গেছে, তো ওই ঘটনা করে এখানে মান বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের তো বুঝতে পারছো, এখানে আমাদের আলাদা, ওইখানে আলাদা সূত্রটা হবে, এখানে লন দিয়ে করতে হবে, লন টি1 থেকে টি2, বাট এই টাইপের দশা পরিবর্তন থেকে বেশি প্রশ্ন দিবে, ঠিক আছে, দশা পরিবর্তন থেকে বেশি প্রশ্ন তোমাকে পরীক্ষায় দিবে। তাহলে বললাই, তাহলে এখানে অ্যান্সার কি হবে, যে এম এল ভি ডিভাইড 373, তো এখানে ভ্যালুগুলো বসে অ্যান্সার হবে। দেখো পানির কত দেশ মাত্র 100 না, 1 গুণন 2.26 গুণন হচ্ছে 10⁶ ডিভাইড বাই 373, ঠিক আছে। তো কাটাকাটি করে এরকম একটা ভ্যালু তোমরা পাবা। দেখো ময়মনসিংহ শহরে শীত ও গ্রীষ্মকালীন তাপমাত্রা পার্থক্য দিয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, তো ফাইনাইটে কত, তাহলে এটা আমরা দেখছিলাম যে ডেল সি ডিভাইড বাই 5 ইকুয়াল কত ডেল এফ ডিভাইড বাই 9, তো কাটাকাটি করে মান বের করতে হবে। তাহলে দেখো এফ এর মান কি হবে, ডেল এফ এটা সমান তুমি দেখতে পাচ্ছ যে 9c ডিভাইড বাই 5, তাহলে 9 গুণন হচ্ছে 15 ডিভাইড বাই কত 5, তাহলে এখানে দেখো 3 নং 3 5 15, আর এখানে 3 নং কত 27, তার মানে 27 ডিগ্রি ফারেনহাইট। এরপর দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটির মধ্যে সম্পর্ক স্থাপন করে, আমরা জানি কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র তোমার তাপ এবং কাজ এটার মধ্যে সম্পর্ক স্থাপন করে, এবং ডিকিউ হলো ডি2 এটা, ঠিক আছে।
1 ক্যালোরি সমান কত? 1 ক্যালোরি সমান আমরা জানি কি 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত? 4.2 জুল। একটি কর্ণ ইঞ্জিন 600 কেলভিন তাপমাত্রায় তাপ উৎস থেকে 1200 জুল তাপ কি করলো? গ্রহণ করলো। গ্রহণ মানে কি? গ্রহণ মানে হচ্ছে Q1। তাপ গ্রাহকের 300 জুল তাপ বর্জন করলো, এটা হচ্ছে কি? দেওয়া হচ্ছে Q2। তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা কত? তোমার দেখো এখানে কিন্তু তাপ কর্ণ ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে, মানে কি T1 দেওয়া আছে, আর এখানে কি হবে? T2 মান বের করতে হবে। তো কর্ণ ইঞ্জিন একটা প্রত্যাগামী প্রক্রিয়া, তো এখানে প্রত্যাগামী প্রক্রিয়া তুমি লিখতে পারো যে Q1 ডিভাইড বাই Q2 এটার সমান তুমি লিখতে পারো T1 ডিভাইড বাই T2, এটা তুমি লিখতে পারো, ঠিক আছে? এটা তুমি লিখতে পারো। তো এই ভ্যালুগুলো যদি বসাই দাও, দেখো আমাদের T2 বের করতে হবে, তাই না? তো T2 সমান আমরা কি লিখতে পারি? Q2 ডিভাইড বাই Q1 গুণন হচ্ছে T1। তো এই ভ্যালুগুলো বসাইলে আমরা আলটিমেটলি কিন্তু মান পেয়ে যাব। তাহলে এখানে মানগুলো বের করো। দেখো Q2 এর মান কত? Q2 তাপ বর্জন করছে কত? 300, গ্রহণ করছে কত? 1200, তাপমাত্রা কত ছিল? 600, এটা কাটলে কত? 200, এটা দিয়ে কাটলে কত? 300, এটা 4 হবে, তাহলে এটাতে আরো 2 জায়গায় 150 হবে, 150। তাহলে এখানে কত হবে? 150 কিলো, 150 কেলভিন, এটা আসছে অ্যান্সার। দেখো 150 কেলভিন। ইজি প্রসেসে করবা, ঠিক আছে? কি সূত্র? Q2 ডিভাইড বাই Q1, এটা কিন্তু কর্ণ ইঞ্জিনের ক্ষেত্রে, ঠিক আছে, বা প্রত্যাগামী প্রক্রিয়া হলে T2 ডিভাইড বাই T1। এবার দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করতে, ওই যে এবার কি হবে? তাপের মানটা কি হবে? mLF। দেখো দশা পরিবর্তন আছে, হ্যাঁ, এখানে তাপের পরিবর্তন বলছে, তাপ, এন্ট্রপি বলে না। এন্ট্রপি বললে কি হইতো? 0 ডিগ্রি দিয়ে ভাগ হইতো, মানে 0 মানে কি 273 দিয়ে ভাগ করতে হতো, ঠিক আছে? যদি এন্ট্রপি বলতো তাহলে কি করতাম? এই mq কে টি দিয়ে ভাগ করতে হতো না, ds মানে কি Q/T না? তাহলে টি কত হইতো? 0 ডিগ্রিকে অবশ্যই কেলভিনে প্রকাশ করতে হবে, তাহলে মানে 273 দিয়ে ভাগ করতে হতো। তাহলে এখানে mLF কি হবে? m গুণন LF। LF এর মান দেখছিলাম কত? 3.36 × 10⁵, তাই গুণ করলে এই মানটাই চলে আসছে। এটা দিয়ে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক আবার আসে, এটা ভালোভাবে দেখে নিও, ঠিক আছে? এটা তাপের মানটা বের করে দেখো। আবার তোমার অনেক সময় বলবে, বুঝছো, যে বলবে 273 কেজি, 273 কেজি পানির তোমার হচ্ছে এরকম করতে কি হবে? তাহলে তখন তোমার কি হবে? ডিএস এর মান কি হবে? ডিএস সমান হচ্ছে এই যে 273 গুণন হচ্ছে 3.36 × 10⁵ ডিভাইড বাই হচ্ছে 273, এটা কাটা দেয়, তো ওইটা উত্তর হয়। তো এইভাবে জানো সহজে তুমি কাটাকাটি করতে পারো, এই টাইপের মানই দিবে, বা এখানে 273 2 গুণ দিতে পারে। কোনো গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত করলে কি হবে? সংকোচন যদি হয়, তাহলে সংকোচন হলে কিন্তু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? এবং তাপমাত্রাও কিন্তু বৃদ্ধি পাবে সংকোচন যদি তুমি করো। এবার দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন 1.2 হলে বরফ গলনের আপেক্ষিক শুদ্ধতাপ কত? আপেক্ষিক শুদ্ধতাপ তো ভাই সূত্রই আমার জানা আছে, তাই না? 3.26 × 10⁵ হবে। দেখো 3.2 এর কাছাকাছি ভ্যালু কত? আমরা জানি বরফ গলনের শুদ্ধতাপ 3.36 × 10⁵, তো এটার কাছাকাছি যে মানটা ওইটা হবে উত্তর। দেখো তো কাছাকাছি মান কিন্তু শুধু একটাই আছে, এটাই পাওয়ারের সাথে মিলতেছে, তাছাড়া কিন্তু কোনোটা মিলতেছে না। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোনটির উপর? গ্যাসের অভ্যন্তরীণ শক্তি অবশ্যই তাপমাত্রার উপর নির্ভর করবে। কোন তাপমাত্রায়? কোনো তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, এটা আমরা সবাই জানি, কত? -40 ডিগ্রি সেলসিয়াস, তাই -40 ডিগ্রি। এরপরে আসো আমাদের হচ্ছে 24 নম্বরে, এখানে বলছে কোনটি ধীর প্রক্রিয়া। তো আমরা সবাই মনে রাখবো যে আমাদের কি সমষ্ণ প্রক্রিয়াটা ধীর, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ধীর প্রক্রিয়া, হ্যাঁ। এবং যদি দ্রুত কথা বলে, দ্রুত প্রক্রিয়া বা হঠাৎ এরকম উল্লেখ থাকলে এটা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবার আসো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত? দেখছো এবার এন্ট্রপি চাইছে, তো প্রথমে কিউ কে টি দিয়ে ভাগ করবা, এই যে কিউ ইন্টু এত, তারপরে 273 দিয়ে ভাগ, তো এটা এরকম মান তোমার আসবে। আসলে এখানে ঘটনা হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো ক্যালকুলেটর করার ঝামেলা, ঠিক আছে? তাও কাছাকাছি মান ধরে করতে হবে, কারণ আমরা যদি তাছাড়া সমস্যা, ঠিক আছে? দেখো ফারেনহাইট স্কেল কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেল পার্টের দ্বিগুণ হবে? তাহলে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে? তাহলে সেলসিয়াস স্কেলের দ্বিগুণ, তাহলে সেন্টিগ্রেডের তাপমাত্রা যদি আমি এক্স ধরি, তাহলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত হবে? 2x না? ভ্যালুগুলো বসে দাও, c/5 f - 32, তাহলে তুমি এখানে f এর মানটা কি হবে? f এর মানটা অবশ্যই 2c হবে, ঠিক আছে? তাহলে c এর মান, f এর মানটা 2c হবে, তাহলে f এর জায়গায় তুমি 2c বসাই দিয়ে মান বের করতে পারবা ইজিলি, ঠিক আছে? তাহলে আমরা এভাবে x এর মান আলটিমেটলি তোমাকে ফারেনহাইট স্কেলের দ্বিগুণ বের করতে হবে। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা
সেলসিয়াস স্কেলে দ্বিগুণ, তাহলে তোমাকে এফ এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এফ ইকুয়াল টু সি, তাহলে সি এর মান কত, এফ বাই টু তুমি বসাতে পারবা, এফ এর মান যেহেতু তোমাকে বের করতে বলছে, অথবা সি এর মান বসাতে পারো, দুইভাবে করা যায়, ঠিক আছে। এখানে তুমি সি বাই 5 ইকুয়াল হচ্ছে 2c বাই 32 ডিভাইড বাই 9 লিখতে পারো। তাহলে এখান থেকে তোমার কি সি এর মান বের হবে না, সি ইকুয়াল টু হোয়াট, তাহলে এফ সমান কি হবে, এফ সমান হবে 2c, ব্যাস ইজিলি করা যাবে। কোন ফারেনহাইট ওই ক্যালভিন স্কেলে একই পার্ট দেবে, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, 574.25 এটা মুখস্থ রাখবা, ঠিক আছে। যদি তোমাকে ফারেনহাইট ও ক্যালভিন বলে তাহলে কি হবে 574, এবং কখনো কিন্তু সেলসিয়াস এবং ক্যালভিন কিন্তু সমান হবে না, সেলসিয়াস এবং ক্যালভিন কখনো সমান হবে না। সমান হবে কখন, দেখো সেলসিয়াস এবং ফারেনহাইট কখনো সমান হবে যখন -40 ডিগ্রি, এবং ফারেনহাইট এবং ক্যালভিন কখন সমান হবে 574.25, ঠিক আছে। দুইটা তাপমাত্রা মনে রাখবা, 2.25, হ্যাঁ। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপের প্রয়োজন কত, দেখো কত ছিল, -0 ডিগ্রি সেলসিয়াস না, কোথায় গেছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপমাত্রার পরিবর্তন কত, থিটা ডেল থিটা সমান কত 0 -10, তার মানে আলটিমেটলি কত 10 না, পরিবর্তন পেয়ে গেলাম 10। এবার দেখো তোমাকে বলছে কি 2 কেজি বরফকে পানিতে রূপান্তর, তাহলে প্রথমে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, এরপর সুপ্ত তাপ। এখানে কিন্তু কি দুইটা ঘটনা ঘটছে, একটা তোমার Q1 আর একটা কি Q2। এই Q1 কি ডেল থিটার জন্য তাপ লাগবে, আবার দেখো যে বরফকে পানিতে রূপান্তর করলাম, তাহলে এই মাঝখানে কি গেছে, সুপ্ত তাপ গেছে না, সুপ্ত তাপ গেছে। তো এই সুপ্ত তাপের জন্য কি আলাদা তাপ লাগবে, তাহলে প্রথমে কি লাগবে, প্রথমে আমরা বের করবো হচ্ছে MS ডেল থিটা, এরপরে কি এটা হচ্ছে MLF, ঠিক আছে। এই ধরুন তাহলে এমএস কত, এম হচ্ছে দেখো 10 কয় কেজি বলছে, 2 কেজি না, যে 2 কেজি, এস এর মান বরফের যে আপেক্ষিক তাপ সেটা হচ্ছে 2100, আর তাপমাত্রা পার্থক্য কত 10 ক্যালকুলেশন করলাম, যোগ এই যে MLF, এম এর মান কত 2 আর এফ এর মান 3.36 10⁵, ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাবা। এভাবে করছে, ঠিক আছে। দেখবা যদি তাপমাত্রা দেখো বরফ থেকে বরফ বলতো তাহলে কি শুধুমাত্র এতটুকুই থাকতো, বরফ থেকে পানিতে তার মানে প্রথমে 10 থেকে 0-তে আসছে, এটার জন্য তাপ লাগবে, তারপর 0 থেকে 0 ডিগ্রি পানি, তার জন্য কি সুপ্ত তাপ লাগবে, ঠিক আছে। তাহলে Q1 + Q2 হবে। এই যে এই প্রশ্নটা একটু ত্রুটিপূর্ণ আছে, এই যে এটার অ্যান্সার, এটা আমাদের ওভাবে লাগবে না, ঠিক আছে। দেখো এ একটি অপ্রত্যাগামী পদ্ধতি এবং রুদ্রাপীয়, বি একটি প্রত্যাবর্তী পদ্ধতি এবং রুদ্রাপীয়, এ এবং বি পদ্ধতি এন্ট্রপির পরিবর্তন যথাক্রমে কি, তো আমরা জানি কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায় এবং প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি ধ্রুবক থাকে, ঠিক আছে। তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় পরিবর্তন ধনাত্মক এবং প্রত্যাগামী প্রক্রিয়ায় পরিবর্তন কি শূন্য। যেহেতু অপ্রত্যাগামী প্রক্রিয়ায় বৃদ্ধি পায় তাহলে এন্ট্রপি পরিবর্তনটা কি ধনাত্মক হবে অপ্রত্যাগামী প্রক্রিয়ায়, আর তোমার হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির মানটা পরিবর্তনটা কি শূন্য হয়ে যায়, পরিবর্তন শূন্য হয়ে যায়, ঠিক আছে। মানটা ধ্রুবক, তার মানে কি চেঞ্জ হবে কি 0 না, তাহলে এখানে শূন্য, একটা পজিটিভ একটা শূন্য, তার মানে অ্যান্সার কি হবে ডি নাম্বার, ধনাত্মক এবং শূন্য। এটা ধনাত্মক কোথায়, অপ্রত্যাবর্তী, এটা কি, এটা হচ্ছে প্রত্যাবর্তী, মনে রাখো এটা কিন্তু পরিবর্তন বলছে, এটা পরিবর্তন। যদি বলে কি ঘটে, যদি ঘটনা বলে তাহলে কি বৃদ্ধি পাবে, আর পরিবর্তন হলে কি ধনাত্মক, যেহেতু পরিবর্তন তার মানে পদ্ধতি পরিবর্তন, যেহেতু বাড়তেছে তাহলে পরিবর্তন অবশ্যই কি ধনাত্মকই হবে। এবার দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে রূপান্তর করলে এন্ট্রপির পরিবর্তন, দেখো তো তাপমাত্রা ফিক্স না, তাপমাত্রা ফিক্স, তাহলে কি অবস্থার পরিবর্তন হয়েছে, তাহলে কি সুপ্ত তাপ দিয়ে হিসাব করতে হবে, তাহলে এই যে এটাই। তো এটার অ্যান্সারটা মনে রাখো, এই যে এটা 6.05 10, এটা কিন্তু আসে, এই অ্যান্সারটা মুখস্থ, অ্যান্সারটা মুখস্থ রাখো, ঠিক আছে। এটা একবার কাটাকাটি করে মানটা লিখে রাখো, এই আসলে কিন্তু এই মান দিয়ে আসবে, এই সেম মান দিয়ে আসবে প্রশ্ন, ঠিক আছে। দেখো কোনো চেঞ্জ হবে না, কিন্তু এইটা দিয়ে আসবে প্রশ্ন, যদি এই টপিক থেকে আসে তাহলে এই সেম প্রশ্নটাই দিবে, এই সেম প্রশ্নই দেবে এবং উত্তরটা সেমই হবে। একটি কর্ণ ইঞ্জিন 230 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস কর্মদক্ষতায় কাজ করছে, কর্মদক্ষতা কত, তাহলে কর্মদক্ষতা এইটা, তাপমাত্রা দেওয়া থাকলে কি 1 - T2 / T1 গুণন 100, তাহলে দেখো 273কে তোমাকে ক্যালভিনে প্রকাশ করতে হবে, এই যে 273 + 230 আর এখানে 27 + 230, তাহলে এখানে কাটাকাটি করে মান পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা 40 ডিগ্রি সেলসিয়াস 40% কাছাকাছি তোমার হয়ে যাবে। তাহলে আমরা যদি কাটাকাটিটা দেখি, দেখো উপরে হচ্ছে কত 300 আর নিচে হচ্ছে কত 400 503, তাহলে এটা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 302 যার আছে না, তাহলে আমরা 3 15 45 1.6 318, তার মানে 3 নং 27 1.6 এরকম একটা ভ্যালু পাচ্ছি, যেটাকে কাটাকাটি করলে 0.6 বা 0.4 এর মতো 0.6 এর মতো কাছাকাছি একটা মান পাবা। তাহলে 1 - 0.6 যেটা ইকুয়াল টু 0.4, এটার সাথে 100 গুণ করলে কত আসে 40% এরকম একটা মান পাবা, ঠিক আছে। তো এটি কর্ণ ইঞ্জিন পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের
মধ্যে কার্যরত আছে, ইঞ্জিনের দক্ষতা কত। আচ্ছা এই টাইপের প্রশ্ন আরেকভাবে করা যায়, সেটা তো আমি তোমাকে যে ক্যালকুলেশনটা, এই প্রশ্নে তোমাদের অনেকে কনফিউশন লাগতে পারে ভাই হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করবো। দেখো উপরে আছে কত, উপরে আছে 300 তাই না, এরপরে আমাদের কত আছে 273। আচ্ছা 73 আর যোগ হচ্ছে 30, তার মানে এখানে আমরা আলটিমেটলি পাবো হচ্ছে 103 আর 200 400, তার মানে 503। দেখো উপরেরটা বড় না, উপরেরটা বড়, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা ধরলাম 500 না ধরে, 503 না ধরলে আমরা 500 ধরে নিই আমাদের সুবিধার্থে। আমাদের সুবিধাতে আমরা কি ধরলাম 500 ধরে নিলাম, দেখো তো। আচ্ছা 300-র মধ্যে কি 500 যায় না, বাট আমরা যদি 3000 নেই তাহলে কিন্তু 500 যাবে তাই না। তাহলে যেহেতু এখানে শূন্য নিছি, যেহেতু এখানে শূন্য নিছি, তাহলে এখানে অবশ্যই tan ইনভার্স 1 এটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, এটা তো বুঝলা। বা নিচে তুমি কি করতে হবে, নিচে তোমাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা উপরে আমাদের এটা হবে না, ইনভার্স দ্বারা হবে না, ঠিক আছে। উপরে যেহেতু একটা শূন্য, তাহলে নিচে একটা শূন্য নিতে হবে। তাহলে আমরা 500 দিয়ে আমরা কি 3000কে ভাগ করতে পারি না, তাহলে এটা কত হয় 6 হয় না, 6 হয়। তাহলে দেখো 6 ভাগ হচ্ছে 10, 6 ভাগ হচ্ছে 10, তার মানে আলটিমেটলি কত 0.6 না। দেখো ইজি হয়ে গেল না। তাহলে 1 মাইনাস 0.6 ইকুয়াল কত 0.4, এটা গুণন হচ্ছে 100, তাহলে কত হয়ে গেল, এই যে 40% হয়ে গেল। তো কঠিন ভাবা যাবে না, সবই ইজি, ইজি ভাবে করলেই হাতে ক্যালকুলেশনটা ইজি। তা দেখো কর্ণ ইঞ্জিনের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে কার্যত ইঞ্জিনের কর্মদক্ষতা কত। হিমাঙ্ক মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক কত 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তোমার T1 এটা হবে কত 0 ডিগ্রি, তার মানে কত 273 কেলভিন। আর হচ্ছে T2 কত হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত 373 কেলভিন। তাহলে ইটার মান কত হবে, ইটার মান আলটিমেটলি দেখো 1 মাইনাস 273 ডিভাইড বাই 373, ঠিক আছে, গুণন হচ্ছে 100। তো এবার কি হবে, আমাদের অপশন কি কি দেওয়া আছে দেখো তো। অ্যান্সার দেওয়া আছে 26.8, তো এটা ক্যালকুলেশন করা একটু ঝামেলা টাফ হবে। তো এটা আমরা 0 দিয়ে, এটার 2 গুণ তাহলে 2730, তখন এটাকে 3 নং 27 9 দিয়ে যায়, তাহলে এখানে 1 পয়েন্ট এত সামথিং হবে, তো 2.6 এরকম সামথিং চলে আসবে, বুঝছো, 1 মাইনাস সামথিং চলে আসবে, 8 দিয়ে যাবে, ঠিক আছে, 8 দিয়ে যাবে। দেখো এটা এটা শূন্য নিলে এখানে নিচে হলে গুণন 10, তাহলে এটা কাটলে কিন্তু 8 দশমিক সামথিং তোমার চলে আসে। তাহলে 8/10 মানে কত 0.8 দশমিক সামথিং না, বা কাছাকাছি একটা মান, তাহলে 1 মাইনাস সামথিং, তাহলে 20-এর একটা কাছাকাছি 20%-এর কাছাকাছি অ্যান্সার হবে। তো 20%-এর কাছাকাছি অ্যান্সার আমাদের কই দেওয়া আছে, 20%-এর কাছাকাছি কিন্তু একটা অপশনে আছে ছোট, মানে 20-এর কাছাকাছি মান 26 দশমিক সামথিং, তো এটাই কিন্তু উত্তর হবে। এই কাছাকাছি মান ধরে করতে পারবো, ঠিক আছে, তাছাড়া কিন্তু সমস্যা। দ্বি পরমাণুকের ক্ষেত্রে CP/CP এটা মানে কি গামা, তাহলে দ্বি পরমাণুকের ক্ষেত্রে কত 1.4, আর এক পরমাণুক, এক পরমাণুর জন্য কত 1.67, এটা আমরা জানি। 10 ডিগ্রি সেলসিয়াস পানি 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উন্নীত করতে কত ক্যালোরি তাপের প্রয়োজন হবে। তার মানে কিউ সমান কত হবে, কিউ সমান হবে তোমার MS ডেল থিটা, ঠিক আছে, MS ডেল থিটা। তাহলে পানি কত 10 গ্রাম বলছে, তাহলে এটাকে কেজিতে কনভার্ট করতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ, গুণ হচ্ছে পানির আপেক্ষিক শুদ্ধতাপ কত 4200, থিটার মান কত 10 বলছে না, তাহলে এই যে 4200 জুল পাইলা। এবার তোমাকে ক্যালোরি বলছে, এটা কিন্তু জুলে পাইছো, ক্যালোরি মানে কি 4.2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত থাকে 100 ক্যালোরি, ঠিক আছে। তো পানির ক্ষেত্রে পানির ক্ষেত্রে এস এর মান কত 4200, আর বরফের যদি বলে বরফ দেওয়া থাকলে এস এর মান কত হবে 2100। এই দুইটা মান মনে রাখো, ঠিক আছে, এই দুইটা মনে রাখো, কারণ কিউ সমান আমরা জানি কি MS ডেল থিটা, যখন তাপমাত্রার চেঞ্জ হবে তখন তাপের মানটা কত MS ডেল থিটা। এরপর দেখো কোন সংস্থা পরিবেশ থেকে 800 জুল তাপ শোষণ করায় এর এটা ইঞ্জিন ধরতে পারো, কোন একটা ইঞ্জিন 800 জুল তাপ শোষণ করায় অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পেল, তাহলে সংস্থা কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের মান কত, ইজি না। তো এটা তো আমরা সবাই জানি যে ডেল কিউ সমান কত ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, তাহলে ডেল ইউ সমান কত হবে DQ মাইনাস DW। তাহলে 800 থেকে 300 বাদ দিয়ে দাও সুন্দর মতো, তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা কত 800 মাইনাস 300, অ্যান্সার কত 300, মানে 800 মাইনাস 500 মানে কত 300, ঠিক আছে না। তারপরে বসে দাও।
যে থার্মোমিটারে 250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপা যায় তাকে কি বলা হয়, এটা কিন্তু রোদ থার্মোমিটার, ঠিক আছে, এটা কিন্তু রোধক থার্মোমিটার। আর তোমার 500-র উপরে যদি বলে, 500-র উপরে, তাহলে কিন্তু আরেকটা থার্মোমিটার আছে, ঠিক আছে, থার্মোকাপল এগুলো দিয়ে। তোমার থার্মোমিটারটার নাম মনে পড়ছে না, বিকিরণের মাধ্যমে প্রকাশ হয়, ঠিক আছে, এটা তো বই থেকে দেখে নিও, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 27 ডিগ্রি সেলসিয়াস ও 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কারোতে ইঞ্চি কত, এটা আমরা কিছু না কিন্তু দেখছিলাম উত্তরটা কত হয়। উত্তরটা কিন্তু 40%-এর কাছাকাছি ছিল, তাই না? এই প্রশ্ন, সেম প্রশ্ন আমরা কিন্তু দেখলাম, সেম প্রশ্ন কিছু আগে সলভ, এই যে এটাকে 3 হাত ধরবো, নিচে 10 ধরবো, এটা কাটাকাটি করলে কত থাকে দেখো 6, ব্যাস হয়ে যাবে। এক পারমাণবিক গ্যাসের জন্য মোলার আপেক্ষিক তাপের অনুপাত বা গামার মান কত? এক পরমাণুকের জন্য আমরা জানি কত, 1.67 না? ফারেনহাইট থার্মোমিটারে পরম শূন্য তাপমাত্রা কত? ফারেনহাইট থার্মোমিটারে পরম শূন্য তাপমাত্রা, দেখো পরম শূন্য তাপমাত্রা কি, এটা মাথায় রাখতে হবে, পরম শূন্য তাপমাত্রা, কারণ পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেলসিয়াস। যদি ক্যালভিনে বলে তাহলে কি 0 ক্যালভিন, আর সেলসিয়াসে বললে -273। এবার তোমাকে ফারেনহাইটে চাইছে, তাহলে সি এর মান আমরা জানি কত, 273 বসাতে হবে, তাহলে 273/5 = F-32। বা আমরা ইজিলি কিন্তু এত পেছানোর কোনো দরকার নাই, এটা এইভাবে কিন্তু 559 এটা কিন্তু দেখা যায়, ঠিক আছে। দেখো পরবর্তী এভাবে কিন্তু বের করা যায়। অথবা অথবা তুমি এখানে আরেকটা লিখতে পারো, সেল ফারেনহাইট এবং ইয়ার মধ্যে সম্পর্ক, দেখো K-273 /300, এখানেও কত, এখানে কিন্তু 5 ইকুয়াল হচ্ছে F-32 / 9। এখান থেকেও পাবা কে এর মান কত, 0 বলছে না, তাহলে কাটাকাটি করলে কিন্তু সেম আসে, তারপর 273/5 ইকুয়াল কিন্তু F-32 / 9, এখান থেকে বের করা যায়। তো এই মানটা মুখস্থ রাখাই ভালো, সেটা কত, 559.6, 559.6, এটা মনে রাখাই ভালো, 559.6, এটা কি পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে। এই তাপমাত্রা কি হয়, এই তাপমাত্রা গতি শক্তি শূন্য, গতি শক্তি ইকুয়াল 0, আবার তাপমাত্রার পরিবর্তন কত, 0, ঠিক আছে, পরম শূন্য তাপমাত্রা পরিবর্তন 0। এবার দেখো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় ইঞ্জিনটি 167 ডিগ্রি সেলসিয়াস ও 57 ডিগ্রি সেলসিয়াস কার্যরত হলে এর সর্বাধিক দক্ষতা কত? ভ্যালুগুলো বসাও। 330, যদি এখানে আমরা দেখতেই পাচ্ছি মানটা কত কম হতে পারে, তাই না? তাহলে এখানে তুমি ইজিলি একটু করতে পারো, দেখো 330, 200, তুমি এখানে একটা শূন্য নাও, তাহলে 3000-এর ভিতর 400 কয়বার যায় হিসাব করে দেখো। তাহলে এখানে একটা শূন্য কাটে দেই, 33 আর 44, এখানে আমরা যদি 11 দিয়ে ভাগ করে দেখো, এখানে কত 3, এখানে কত 4, তাহলে 3/4, ঠিক আছে না, 3/4 করে দিবা, হালকা পাতলা পেয়ে যাবা। তাহলে 7.5 6.5 থাকে, ঠিক আছে, 6.5 থাকে বা হচ্ছে 0.65 থাকে, তাহলে 1 - 0.65 মানে কত, 75, সরি 75 থাকে, হ্যাঁ 75 থাকে। যে কোনো পদার্থের তরল অবস্থায় কঠিন অবস্থার চেয়ে কি হয়, যে কোনো পদার্থের তরল অবস্থার তাপমাত্রা কঠিন অবস্থার তাপমাত্রা কি হবে বলো তো? অবশ্যই কি বেশি হবে না, কারণ তরল কখন হয়, কঠিনকে যখন তুমি তাপ দিচ্ছ তখনই তো সেটা তরলে রূপান্তর হয়, তাই না? আর তরল থেকে তাপ যখন তুমি অপসারণ করে নিবা তখন সেটা কঠিন রূপান্তর হবে, তাহলে অবশ্যই কি কঠিনের থেকে তরলের তাপমাত্রা বেশি। তারপর তোমার একটা ক্লিনিক্যাল থার্মোমিটার 95 থেকে 100 ডিগ্রি 10 ডিগ্রি তাক কাটা থাকে, সেলসিয়াস স্কেলে এদের মান কত? তাহলে সেলসিয়াস স্কেলে দেখো ফারেনহাইটে দেওয়া আছে না, এখানে দেওয়া আছে ফারেনহাইট, এটা থেকে তোমাকে আলটিমেটলি কি করতে হবে, সেলসিয়াসে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো এটা কত, 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 43.1 ডিগ্রি সেলসিয়াস হবে। একটি ইঞ্জিন 4200 জুল তাপ গ্রহণ করে এত জুল তাপ বর্জন করে, তাহলে ইঞ্জিন দ্বারা উৎপাদিত কাজের পরিমাণ দুইটা থেকে বিয়োগ করে দাও, দুইটা বিয়োগ করলে কাজের মান পেয়ে যাবো। ডাব্লিউ সমান হচ্ছে Q1 - Q2, তার মানে 4232, তার মানে কত, 1000। এখানে আবার আর্গে প্রকাশ করছে, আর্গ মানে কি, এখানে 10⁷ দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1 জুল এটা সমান হচ্ছে তোমার 10⁷ আর্গ। আমরা নর্মালি কিসে পাবো, জুলে পাবো না, 1000 জুল পাইলাম। এবার আর্গে প্রকাশ করতে বললে 10⁷ দিয়ে গুণ করব, তাহলে 1000 কি লেখা যায়, 10³ লেখা যায়, আর এখানে 7, তাহলে এখানে আলটিমেটলি 100 দিয়ে লিখলে 8, আর 1 × 10⁻10 লেখা যায়, ঠিক আছে। তাহলে 100 × 10 × 10⁸ লেখা যায়। একটি কক্ষের তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলের মান কত, চেঞ্জ করে দেওয়া। তার মানে বুঝতে পারলা যে এই যে স্কেলের ট্রান্সফরমেশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্ন আমরা অনেকগুলো দেখলাম, তাই না? তারপর কর্মদক্ষতা এটা গুরুত্বপূর্ণ, তারপরে আমরা যদি এন্ট্রপির মান দেখি সেটা গুরুত্বপূর্ণ, তাপের মান বের করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে নিবা। একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 40%,
তাপগ্রাহকের তাপমাত্রা 60°C হলে উৎসের তাপমাত্রা কত? তাহলে এখানে দেখো ইটার মান তোমাকে দেওয়া আছে 40 মানে কত? 40/100 1 - C2/T1 এখানে ক্যালকুলেট করলে মানটা পেয়ে যাবে। ঠিক আছে, দুটো বিয়োগ করলে 0.6 থাকে, তো গুণ করলে মানটা পেয়ে যাচ্ছে। 280 সাথে 0.6 এটা গুণ করলে 466 আসে। তো প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির মানটা কত? এন্ট্রপির মান কিন্তু স্থির থাকে। এন্ট্রপির মান স্থির থাকে কিন্তু পরিবর্তন 0, পরিবর্তন ইকুয়াল 0, মানটা স্থির থাকে, পরিবর্তন 0 হয়। ঠিক আছে, তাহলে একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে 10°C 100°C তাপমাত্রায় যথাক্রমে 100 সেন্টিমিটার 135 সেন্টিমিটার পারদ চাপ প্রদর্শন করে। কোন তরলে ওই থার্মোমিটারটি প্রদর্শন করা হলে কত প্রদর্শন করবে? তাহলে এটা কিন্তু আমাদের এটা তোমার হচ্ছে সেলসিয়াস স্কেলের সাথে সম্পর্ক, তাই না? সেলসিয়াস সম্পর্ক না, তাহলে এখানে তোমার কি হবে? θ/100 ইকুয়াল হচ্ছে যে পিটি তাপমাত্রা মাইনাস 0°তে তাপমাত্রা ডিভাইড বাই P100 - 0। ঠিক আছে, গুণন 100। তো এটা কিন্তু রোধের ক্ষেত্রেও হয়। ঠিক আছে, রোধের ক্ষেত্রে এখানে একটা প্রশ্ন দেখলাম না, তো রোধ থার্মোমিটার ক্ষেত্রে মনে রাখবা। দেখো থিটা মাইনাস, দেখো আমরা সেলসিয়াস এবং রোধের ক্ষেত্রে কি জানি? রোধের ক্ষেত্রে তোমার হবে হচ্ছে 0°C রোধ, এটা হচ্ছে থিটা তাপমাত্রায় রোধ মাইনাস 0°C রোধ ডিভাইড বাই 100°C রোধ মাইনাস হচ্ছে 0°C রোধ। তখন তোমার সেলসিয়াসের সম্পর্কে হবে C - 0 ডিভাইড বাই হচ্ছে 100 - 0। এই সম্পর্কতে তোমাকে সি এর মান বের করে দিতে পারে অথবা আর থিটার মান বের করে দিতে পারে। ঠিক আছে, আবার তোমাকে ফারেনহাইট যদি বলে তাহলে আর থিটা মাইনাস আর 32°তে কত তাপমাত্রা, তারপর হচ্ছে 212তে কত তাপমাত্রা, 200 মানে স্টিম পয়েন্ট ইকুয়াল কত হবে? F - 32 ডিভাইড বাই 212। তো এই ট্রান্সফরমেশনগুলো মনে রাখতে হবে। রোধ থার্মোমিটার ঠিক তেমনি এখানে প্লাটিনামে দেওয়া আছে। ঠিক আছে, এটা তো রোধ থার্মোমিটার দেওয়া আছে, গ্যাস থার্মোমিটার, সেখানেও কি পিটি টি তাপমাত্রায় চাপ মাইনাস হচ্ছে 0°তে তাপমাত্রায় চাপ কত হবে, তারপর 100°তে চাপ কত মাইনাস 0°তে চাপ কত ইকুয়াল সি ডিভাইড বাই 100। তাহলে সি এর মান কত হবে? সি সমান কি পিটি মাইনাস P0 ডিভাইড বাই P100 - P0 গুণন কত হবে? 100। তো এইভাবে কিন্তু ওই ট্রান্সফরমেশনগুলো থেকে আসে। তো ট্রান্সফরমেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ট্রান্সফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ। যদি প্রেসার দেওয়া থাকে তাও এভাবে করবা, রোধ দেওয়া থাকলে এভাবে। ঠিক আছে, তাহলে 0°তে রোধ তোমাকে R0 বসাবা। ঠিক আছে, তারপর থিটা ডিগ্রিতে রোধ হচ্ছে আর থিটা। বলবে যে চুল্লির তাপমাত্রা কত, যদি বলবে যে চুল্লির তাপমাত্রায় রোধ এত হলে চুল্লির তাপমাত্রা কত, তার মানে তোমাকে যে সি এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এই সি এর মানটা মানে কি তাপমাত্রা, আর এগুলা কি রোধের মান দেওয়া আছে, এগুলা কি রোধ ওহমে দেওয়া থাকবে, এগুলা সব কি ওহমে দেওয়া থাকবে। ঠিক আছে, ওহমে। আর এটা কি দেখবে? তাপমাত্রা বা সেলসিয়াস, এগুলা বের করতে হবে। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন আমি একটাও পেলাম না, তো গুরুত্বপূর্ণ যে বলে রাখলাম যেন নেক্সট টাইম তোমাদের ভুল হলে মানে পরীক্ষা আসলে অ্যান্সার করে আসতে পারো। ঠিক আছে, তো এগুলাই ছিল মূলত আমাদের তাপগতিবিদ্যার বিগত সালের প্রশ্ন। তো আশা করি বুঝতে পারলা কোন কোন টাইপগুলো গুরুত্বপূর্ণ। তো ট্রান্সফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এন্ট্রপি এগুলো গুরুত্বপূর্ণ, বিশেষ করে 100°C পানি থেকে 100°C বাষ্প, 0°C বরফ থেকে 0°C পানি, এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সুপ্ত তাপ বের করা ইউকাল কত mLV অথবা কিউকাল কত mLF, আবার কিউকাল কত ms ডেল থিটা। তো এই যে তাপের পরিমাণটা বের করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্নগুলো দেখবা। ঠিক আছে, আবার অনেক সময় দেখবা যে বেগ দেওয়া আছে। ঠিক আছে, বেগ দেওয়া আছে, গতি শক্তিটা কি করছে? গতি শক্তিটা তাপে রূপান্তর হয়ে যাচ্ছে, তখনও কিন্তু এই প্রশ্ন আসে। হাফ mv স্কয়ার ইকুয়াল টু কিউ। তোমার একটা দেয়াল বলবে, একটা দেয়ালে কি ধাক্কা খালো, ঠিক আছে, ধাক্কা বুলেট লাগলো, এখানে কিছু দূর গেলে যাওয়ার পর তাপ উৎপন্ন হলো, তাহলে তাপমাত্রা কি ছিল? θ1 থেকে θ2, বলবে যে ডেল থিটা ইকুয়াল টু হোয়াট, তাহলে তুমি কি করবা? হাফ mv স্কয়ার ইকুয়াল টু কত? ms ডেল থিটা। তাহলে কাটা যাবে, তখন s ডেল থিটা, তখন এখান থেকে ডেল থিটার মানটা বের করতে হবে। ঠিক আছে, আবার অনেক সময় তোমাকে দিবে ms ডেল থিটা ইকুয়াল টু কত? mgh। ঠিক আছে, বলবে যে উপর থেকে নিচে যখন পানি পড়তেছে, উপরে তাপমাত্রা θ1, নিচে তাপমাত্রা θ2, তাহলে তাপমাত্রা পরিবর্তন কত হবে? তাহলে তোমাকে উপর থেকে পানি পড়ছে মানে কি এই উচ্চতা থেকে পানি পড়ছে, তাহলে তাপমাত্রা পরিবর্তন তুমি ইজিলি বের করতে পারবা। তো এই ট্রান্সফরমেশনগুলো মনে রাখবা। ঠিক আছে, mgh ইকুয়াল টু ms ডেল থিটা হতে পারে, বা হাফ ms স্কয়ার ইকুয়াল টু ms ডেল থিটা হতে পারে। ঠিক আছে, তো যে শর্ত দেওয়া থাকুক না ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা কি দেওয়া আছে প্রশ্নে, ওই অনুরূপ লিখতে পারলেই দেখবা যে তুমি অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে, অত প্যারা হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।